আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা লিজ ফাইন্যান্সিং এর তৃতীয় ক্লাস নিয়ে আসলাম। এই লিজ ফাইন্যান্সিং চ্যাপ্টারটি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ থার্ড ইয়ারের এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিবিএ ফোর্থ ইয়ারের বইয়ের একটি ম্যাথ। তো আজকে এই ম্যাথে আমরা যে বিশেষ পয়েন্টটি শিখবো সেটা হচ্ছে ইন দ্য কেস অফ বিগিনিং পেমেন্ট ইন লোন অ্যান্ড লিজ অপশন। অর্থাৎ লোন এবং লিজের ক্ষেত্রে যদি আমরা বছরের শুরুতে পেমেন্ট করে থাকি বা কিস্তি পরিশোধ করে থাকি, তাহলে আমাদের ম্যাথের মধ্যে এটার প্রয়োগটা কিভাবে দেখাবো তাই আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, এবং আমাদের ক্লাসে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করে জানাবা যে তোমাদের ক্লাসটি কেমন লাগলো। তো সবাইকে আমাদের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা একটি স্ক্রিনে ম্যাথ দেখতে পাচ্ছি। Meherin is to decided whether a computer is to be purchased through 12% borrowing or to be acquired on leased rent basis. মেহেরিন ডিসিশন নিতে চাচ্ছে যে একটা 12% সুদে একটা সম্পত্তি অ্যাকোয়ার করবে কিনা, একটা কম্পিউটার অ্যাকোয়ার করবে কিনা অর্থাৎ অর্জন করবে কিনা, আরেকটা হচ্ছে যে লিজ রেন্ট বেসিস অথবা লিজের ভাড়ায় নিবে কিনা। দ্য প্রাইস অফ দ্য কম্পিউটার 3 লাখ, এই কম্পিউটারের দাম হচ্ছে 3 লাখ টাকা। Its annual maintenance cost 25,000 per year and expected life 5 years. এটা বছরে মেইনটেনেন্স কস্ট আছে, রক্ষণাবেক্ষণ ব্যয় আছে 25,000 টাকা, এবং এই কম্পিউটারটার লাইফ হচ্ছে 5 বছর। ট্যাক্স রেট ইজ 40%, ট্যাক্স রেট হচ্ছে 40%, এবং স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন ইজ অ্যালাউয়েবল, এবং স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ধরা যাবে। দ্য সেলভেজ ভ্যালু অফ দ্য কম্পিউটার টাকা 50,000, এই কম্পিউটারটার সেলভেজ ভ্যালু হচ্ছে 50,000 টাকা। অর্থাৎ 5 বছর মেয়াদকাল শেষে যদি আমরা কম্পিউটারটা ক্রয় করি তাহলে 50,000 টাকায় এই কম্পিউটারটা আমরা সেল করতে পারবো। ইন দ্য কেস অফ লিজিং, যদি আমরা লিজ নেই, অ্যানুয়াল লিজ রেন্টাল ইজ টাকা 1 লাখ ফর 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। লিজ নিলে আমাদের প্রতি বছর সমান কিস্তিতে 1 লক্ষ টাকা করে 5 বছর পরিশোধ করতে হবে, ইনক্লুডিং মেইনটেনেন্স কস্ট টাকা 25,000, এবং এটার মেইনটেনেন্স কস্ট আছে 25,000 টাকা। and maintenance cost are borne by the lessor, এবং যে আমাদের কাছে এই সম্পত্তিটা ভাড়া দিবে সেই এই মেইনটেনেন্স কস্টটা বহন করবে। if the installment are given at the beginning of the year for both lease and buy option, অর্থাৎ আমরা এটাকে ঋণ নিয়ে ক্রয় করি বা আমরা লিজ নেই, দুইটারই আমাদের কিস্তিগুলো ইনস্টলমেন্ট গুলো আমাদের বছরের শুরুতেই দিতে হবে। which alternative is the best for মেহেরিন, মেহেরিনের জন্য কোন অল্টারনেটিভটা ভালো সেটা আমাদেরকে সাজেস্ট করতে বলছে। তো আমরা দেখব যে আমাদের জন্য যে ক্যাশ ফ্লোটা যাচ্ছে এই সম্পত্তিটা ব্যবহারের কারণে লোন অপশন এবং লিজ অপশনে, সেটার বর্তমান মূল্য নির্ণয় করে আমরা এখন এটার সমাধানটা করতে পারি। তো আমরা প্রথমেই চলে যাই যে আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে। প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের জন্য প্রথমে আমাদের বের করতে হবে স্টেপ 1 এ অ্যানুয়াল লোন পেমেন্ট, অর্থাৎ আমরা যদি এই 3 লক্ষ টাকার কম্পিউটারটা লোন নিয়ে ক্রয় করি তাহলে আমাদের কত টাকা ইনস্টলমেন্ট দিতে হবে প্রতি বছর, আমরা সেটা বের করব। তো আমরা লিখলাম PV equal to ALP divided by I 1 minus 1 plus I to the power n into 1 plus I। তো এখানে আমরা দেখি যে PV অর্থাৎ আমাদের যে লোনটা কত টাকা, 3 লক্ষ টাকা, আমরা 3 লক্ষ টাকা PV এর ঘরে বসাই দিলাম। এবার আমরা দেখবো যে ইন্টারেস্ট রেটটা ছিল আমাদের জন্য 12%, আমরা এখানে 12 বসালাম 0.12, আর n হচ্ছে সম্পত্তির মেয়াদ ছিল 5 বছর, জন্য 5 দিলাম আমরা এখানে। এরপর 1 প্লাস আই, এই অংশটুকু আমাদের আগের দুইটা ক্লাস আমরা লিখিনি, কারণ ওই কিস্তিগুলো বছরের শেষে ছিল। যদি বছরের শুরুতে কিস্তি দেওয়া হয় তাহলে এখানে 1 প্লাস আইটা এক্সট্রা চলে আসবে, তাই আমরা এখানে 1 প্লাস আই এর জায়গায়ও আবার 1 প্লাস 0.12 লিখে দিলাম। এরপর আমরা ক্যালকুলেশন করে অ্যানুয়াল লোন পেমেন্ট বের করেছি ৭৪,৩০৬ টাকা। এরপর আমরা সেকেন্ড অপশনে চলে আসি। সেকেন্ড অপশনটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আমরা একটু বলে নেই যে আমাদের যে অপশনটা দেখতেছি সেটা হচ্ছে লোন অপশন, অর্থাৎ যদি আমরা ঋণ নিয়ে এই সম্পত্তিটা ক্রয় করি তাহলে আমাদের কত টাকা প্রেজেন্ট ভ্যালু, ব্যয়ের প্রেজেন্ট ভ্যালু কত টাকা সেটা নির্ণয় করতেছি। তো লোন অপশনের সেকেন্ড অপশন হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ইন্টারেস্টটা নির্ণয় করতে হবে আমাদের। ইন্টারেস্ট নির্ণয়ের জন্য আমরা জানি যে আগের মতোই আমরা ইন্টারেস্ট নির্ণয়ের জন্য সব কেটে নিলাম। তো এবার প্রথমে আমরা লিখে নিব যে কিভাবে আমরা ইন্টারেস্টটা বের করব। উপরে দেখলাম যে ইন্টারেস্টের টাকাটা আসবে বিগিনিং ব্যালেন্সের সাথে 12% গুণ করতে হবে, আর প্রিন্সিপাল পেমেন্টটা বের হবে অ্যানুয়াল লোন পেমেন্ট থেকে, ইন্টারেস্টটা বাদ দিলেই প্রিন্সিপাল পেমেন্ট আসবে। আর বিগিনিং লোন ব্যালেন্স থেকে যদি আমরা প্রিন্সিপাল পেমেন্টটা বাদ দিই তাহলে আমাদের এন্ডিং ব্যালেন্সটা আসবে। এবার আমরা লিখে নিলাম এখানে ইয়ার 0 1 2 3 4। এখানে 0 কেন আসলো?
যেহেতু আমরা কিস্তিটা শুরু থেকে দেওয়া শুরু করব, তাহলে যেদিন লোন নিব সেদিন আমাদের একটা কিস্তি চলে যাবে। তার মানে 0তম বছরে আমাদের একটা কিস্তি চলে যাচ্ছে। তার 1 বছর পরে যাবে একটা, দ্বিতীয় বছর পরে, তৃতীয় বছর পরে, চতুর্থ বছরের শেষে মানে 1ম বছরের শুরুতে আরেকটা কিস্তি যাবে। তার মানে টোটাল 4 বছরের মধ্যে আমাদের 5টা কিস্তি প্রদান করে দিতে হবে। তো বিগিনিং লোন ব্যালেন্স ছিল আমাদের 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার মধ্যে আমাদের কি প্রতি বছরের ইনস্টলমেন্টটা ছিল ৭৪,৩০৬ টাকা, যেটা একটু আগে আমরা বের করছি। আমি একটু দেখাই এনে তোমাদের। এই যে আমরা স্টেপ 1 এ যে কিস্তিটা বের করেছি, সেই কিস্তিটা নিয়ে আমরা আমাদের ক্যালকুলেশন অফ ইন্টারেস্টের যে শিডিউল সেটাতে চলে যাব। এবার আমরা বের করব ইন্টারেস্ট। যেহেতু আমরা যেদিন লোন নিয়েছি সেদিনই সাথে সাথে একটা কিস্তি দিচ্ছি, তাহলে প্রথম কিস্তির সাথে কোনো ইন্টারেস্ট আসবে না। কারণ আমরা লোনটা এখনো ব্যবহারই করিনি, তাই এখানে কোনো ইন্টারেস্ট দেওয়া যাবে না। শুধু প্রথম কিস্তিটা সরাসরি ইন্টারেস্ট বিহীনভাবে আমাদের পে করে দিতে হবে। তাহলে যদি প্রথম কিস্তির মধ্যে কোনো ইন্টারেস্ট না থাকে, তাহলে প্রথম কিস্তির পুরো টাকাটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। তো আমরা এবার বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্টটা বাদ দিলেই আমাদের এন্ডিং ব্যালেন্সটা চলে আসবে। এই প্রথম বছরের এন্ডিং ব্যালেন্সটা আমরা আবার সেকেন্ড ইয়ারে নিয়ে গেলাম। অর্থাৎ 0তম ইয়ারে একটা বিগিনিং যে ব্যালেন্সটা ছিল, এন্ডিং ব্যালেন্সটা, সেটা আমরা ইয়ার 1 এ নিয়ে গেলাম। এবার ইয়ার 1 এ যখন আমরা প্রথম কিস্তিটা দিতে যাব, অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে যে কিস্তিটা দিতে যাব আমরা, সেই কিস্তিতে আমাদের অবশ্যই ইন্টারেস্ট থাকবে। কত পার্সেন্ট? 12%। কতর উপর? 2,25,694 এর উপর। এটার উপর যখন আমরা 12% করব, 27,083 টাকা। এবার আমরা প্রিন্সিপাল পেমেন্টটা বের করব। অ্যানুয়াল লোন পেমেন্ট থেকে আমরা ইন্টারেস্টটা বাদ দিব। বাদ দিলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট আসছে। এবং বিগিনিং ব্যালেন্স থেকে আমরা যখন প্রিন্সিপাল পেমেন্টটা বাদ দিয়ে দিব, তখন আমাদের এন্ডিং ব্যালেন্সটা চলে আসবে। সেম আমরা এটা এখানে নিয়ে আসলাম। এভাবে আমাদের 4 বছরের ইন্টারেস্টটা বের করে নিতে হবে। তার মানে এখানে মনে রাখতে হবে যে প্রথম বছর কোনো ইন্টারেস্ট থাকবে না। যদি বিগিনিং এর কিস্তি হয়, তাহলে প্রথম বছর কোনো ইন্টারেস্ট থাকবে না। এরপর স্টেপ 3 তে আমরা ক্যালকুলেশন করব ডেপ্রিসিয়েশন, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই অ্যাসেট লাইফ। কস্ট ছিল 3 লাখ টাকা, সেলভেজ হলো 50,000 টাকা, আর লাইফ ছিল আমাদের 5। তাহলে আমাদের 50,000 টাকা হচ্ছে প্রতি বছরের ডেপ্রিসিয়েশন। এরপর বের করতে হবে ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স ডিসকাউন্ট রেট। আফটার ট্যাক্স ডিসকাউন্ট রেটটা হচ্ছে আমাদের যে ইন্টারেস্ট রেট আছে 12%, সেখান থেকে ট্যাক্স রেটটা বাদ দিয়ে আমাদের আফটার ট্যাক্স ডিসকাউন্ট রেটটা বের করে নিতে হবে। এরপর আমরা 4 নাম্বার অপশনে যাব। 4 নাম্বার অপশন হচ্ছে ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিংস এন্ড প্রেজেন্ট ভ্যালু বা পিভি। এটার জন্য আমরা ঘর কাটলাম। প্রথমে ইয়ার 0 থেকে শুরু হবে। এখানে ঘরগুলোতে টাকাগুলো কিভাবে আসবে আমরা উপরে লিখে নিয়েছি। তো এখানে প্রথমে 0 থেকে আমরা লিখলাম 0 থেকে 1 2 3 4 5। তারপর এখানে লোন পেমেন্ট গুলো লিখে দিলাম। প্রথম 0 বছর থেকে শুরু করে চতুর্থ বছর পর্যন্ত আমরা 5টা কিস্তি দিব। এই 5টা কিস্তির লোন পেমেন্টটা লিখে দিলাম। এবার মেইনটেনেন্স কস্ট আমরা লিখবো। যেহেতু প্রথম বছর কোনো মেইনটেনেন্স কস্ট হবে না, প্রথম বছরের মেইনটেনেন্স কস্ট আমরা পঞ্চম বছরে অ্যাডজাস্ট করে নিব। তাই এখানে আমরা পঞ্চম বছরে দিয়েছি সেই মেইনটেনেন্স কস্টটা। তাহলে বিগিনিং কিস্তির সময় মনে রাখতে হবে মেইনটেনেন্স কস্টটা ইয়ার 1 থেকে শুরু হয়ে 5 ইয়ার পর্যন্ত থাকবে। টিসিএফ, টিসিএফ হচ্ছে আমাদের অ্যানুয়াল লোন পেমেন্ট প্লাস মেইনটেনেন্স কস্ট, দুটো যোগ করলে টিসিএফটা আসবে। তো প্রথম বছর যেহেতু আমরা শুরুতেই কিস্তি দিয়ে দিচ্ছি, এখানে আমাদের কোনো মেইনটেনেন্স কস্ট যোগ হচ্ছে না, সরাসরি ৭৪,৩০৬। পরের বছরগুলোতে মেইনটেনেন্স কস্টের সাথে আমাদের কিস্তিটা যোগ করে আমরা এখানে টোটাল ক্যাশ ফ্লো টাকাটা বসাই দিলাম। যেহেতু পঞ্চম বছর আমাদের কোনো ক্যাশ আউটফ্লো যাচ্ছে না, শুধুমাত্র আমরা মেইনটেনেন্স কস্ট থেকে ট্যাক্স সেভিংসটা গ্রহণ করব। এখানে কোনো টিসিএফ আসবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর ডেপ্রিসিয়েশন, পঞ্চম বছর পর্যন্ত আমাদের যে ডেপ্রিসিয়েশন গুলো আছে 50,000 টাকা করে, সেটা আমরা লিখে দিলাম। এরপর আমরা লিখে দিব ইন্টারেস্ট গুলো, যে 4 বছরের ইন্টারেস্ট ছিল। আমি একটু দেখি ইন্টারেস্টটা কোথায়। এই যে এখানে আমাদের যে ইন্টারেস্টটা ছিল 27,83, 21,417, 15,070, 7,960 ইন্টারেস্টে আমরা পরবর্তীতে ওই বক্সে নিয়ে গেলাম। ইন্টারেস্টটা বসানোর পরে এবার আমরা দেখবো 0তম ইয়ারে আমাদের টোটাল ট্যাক্সেবল কোনো এক্সপেন্সই নাই, যেহেতু মেইনটেনেন্স কস্ট, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট নাই, তো ট্যাক্স সেভিংসও হবে না। এখানে আমাদের ক্যাশ আউটফ্লো শুধুমাত্র চলে আসবে। তো এখানে আমরা দেখলাম যে আমাদের টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স হচ্ছে মেইনটেনেন্স কস্ট এবং ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, এই তিনটা যোগ করে ট্যাক্সেবল এক্সপেন্স আসবে এখানে। তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট, মেইনটেনেন্স কস্ট এবং ডেপ্রিসিয়েশন তিনটা যোগ করলে আসবে টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স। এই ট্যাক্সেবল এক্সপেন্সের উপর 40% ট্যাক্স সেভিংসটা আমাদের বের করে নিতে হবে। এবার নেট ক্যাশ আউটফ্লো আসবে টিসিএফ মাইনাস ট্যাক্স সেভিংস। টিসিএফ থেকে ট্যাক্স সেভিংসটা যখন আমরা বাদ দিব, তখন এখানে আমাদের নেট ক্যাশ আউটফ্লো আসবে। যেহেতু আমাদের কোনো টিসিএফ নাই পঞ্চম বছরে, তাই এখানে শুধুমাত্র ট্যাক্স সেভিংসটাই মাইনাস হিসেবে আসছে। কারণ এখানে আছে আমাদের 0 থেকে 30,000 বাদ দিলে -30,000।
অর্থাৎ ওই পঞ্চম বছর শুধু আমরা ট্যাক্স সেভিংসটাই পাবো, কোনো ক্যাশ ফ্লো আমাদের যাবে না। এবার আমরা এখানে পিবিআইএফটা বের করব। তার আগে আমরা লিখে নিব যে সেল বেস ভ্যালু আছে, সেল বেস ভ্যালুটা শেষের বছর ফিফথ ইয়ারে, এটাও আমরা মাইনাস আকারে নেট ক্যাশ আউটফ্লোটা আমরা বসাই নিব। এটা আমরা গত ক্লাসগুলোতেও আলোচনা করেছিলাম। তো এবার আমরা লিখবো পিবিআইএফ। আমরা সবাই জানি পিবিআইএফ কিভাবে বের করতে হয়, যদি না জানি তাহলে আমাদের একটা ক্লাস আছে যে পিবিআইএফটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেই ক্লাসটা দেখে নিলে আশা করি বুঝতে পারবো। তো এখানে আমরা পিবিআইএফটা বের করে নিব। তো পিবিআইএফটা বের করে নিলে আমরা প্রথম যে পিবিআইএফটা লিখবো শূন্যতম ইয়ারে, এটা হচ্ছে 1, আর 1 ইয়ারে আসবে 0.9332 7.2% এর জন্য। আর শেষের পঞ্চম ইয়ারে দুইটা পিবিআইএফ সমান হবে, কারণ এটাও পঞ্চম ইয়ার, এটাও পঞ্চম ইয়ার, তাই এখানে দুইটা পিবিআইএফ সমান হবে। এরপর আমরা এনসিএফ এর সাথে অর্থাৎ নেট ক্যাশ আউটফ্লোর সাথে যখন পিবিআইএফ গুণ করব তখন আমরা পিবিটা পেয়ে যাব। যেহেতু এখানে পিবি দুইটা মাইনাস আছে এনসিএফ, তাই এখানেও মাইনাস আসবে। আসার পর আমরা যোগফলটা নিয়ে নিলাম 2,26,624 টাকা। এই ছিল আমাদের লোন অপশনের নেট ক্যাশ আউটফ্লোর যে প্রেজেন্ট ভ্যালু, সেই প্রেজেন্ট ভ্যালুটা। এবার আমরা যাব লিজ অপশনে। লিজ অপশনে গিয়ে আমরা প্রথমে দিব 0তম ইয়ারে আমাদের লিজ অপশনে অ্যানুয়াল লিজ রেন্ট আছে আমাদের 1 লাখ, মেইনটেনেন্স কস্ট 25,000, টোটাল এনসিএফ আছে আমাদের 75,000, নেট ক্যাশ ফ্লো 75,000। যেহেতু প্রথম বছরেই আমি সাথে সাথে কিস্তি দিয়ে দিচ্ছি, মানে লিজ দিয়ে দিব, তো ওখানে কোনো আমাদের ট্যাক্স সেভিংস হবে না, সরাসরি 75,000 টাকা। এবং এখানে আমাদের পিবিআইএফ হবে 1, কারণ 0তম ইয়ারে সবসময় পিবিআইএফ 1 এ হবে, তো আমাদের এক্সট্রা 75,000 টাকা। এবং আমাদের বাকি থাকে আর 4টা কিস্তি। সেই 4টা কিস্তিতে আমরা অ্যানুয়াল লিজ রেন্ট দিব 1 লাখ, 1 লাখের মধ্যে 25,000 মেইনটেনেন্স কস্ট থাকে 75,000। সেই 75,000 এর সাথে আমরা ট্যাক্স সেভিংস পাবো 30,000, বাদ দেওয়ার পর থাকে 45,000 টাকা নেট ক্যাশ আউটফ্লো। সেখানের সাথে যখন আমরা পিবিআইএফ ফ্যাক্টরটা গুণ করব তখন আমরা পেয়ে যাব প্রেজেন্ট ভ্যালু। পিবিআইএফ ফ্যাক্টরটা আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে, এবং অথবা আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে হাউ টু ক্যালকুলেট পিবিআইএফ এন্ড পিবিআইএফএ, ওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তাই আজকে আর দেখানো হলো না। কিন্তু এই যে প্রথম বছর আমাদের মেইনটেনেন্স কস্ট যেটা ছিল সেটার উপর কোনো ট্যাক্স সেভিংস পাইনি, তাই এই ট্যাক্স সেভিংসটা আমরা পঞ্চম বছর নিয়ে নিব। তো এই ট্যাক্স সেভিংসটা আমরা সরাসরি পঞ্চম বছর দিয়ে দিব 30,000 টাকা। অর্থাৎ এই যে আমাদের যে কিস্তির যে 75,000 টাকার উপর যে ট্যাক্স সেভিংস, সেই ট্যাক্স সেভিংসটা আমরা পঞ্চম বছর গ্রহণ করবো। যেহেতু প্রথম বছর পাইনি, আমরা এখানে 4টা ট্যাক্স সেভিংস পেয়েছিলাম, তাই এখানে আরেকটা ট্যাক্স সেভিংস আমরা শুধু পঞ্চম বছরে নিয়ে নিব। ওই বছর কোনো ক্যাশ ফ্লো যাবে না, শুধু সেভিংসটা আমরা নিব, তাই নেট ক্যাশ আউটফ্লো এখানে মাইনাস হবে। তো পিবিআইএফ এর শুধুমাত্র পঞ্চম বছরের যে ফ্যাক্টর, সেই পঞ্চম বছরের ফ্যাক্টরটা আমাদের এখানে বসাতে হবে। বসায় গুণ করার পর এই টাকাটা এখান থেকে মাইনাস করব। মাইনাস করলে আমাদের যোগফল আসছে 2,05,544 টাকা। তো আমরা দেখি লিজ অপশন, লোন অপশনের প্রেজেন্ট ভ্যালু কত ছিল। লোন অপশনের প্রেজেন্ট ভ্যালু ছিল আমাদের 2,26,624 টাকা। অন্যদিকে লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2,05,544 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য লিজ অপশনটাই সাশ্রয়ী। তাই আমরা এখানে বলে দিব কমেন্ট, মেরিন কোম্পানি শুড অ্যাকসেপ্ট দ্য লিজ অপশন বিকজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ আউটফ্লো ইজ লোয়ার দেন লোন অপশন। লোন অপশন হচ্ছে যেহেতু লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালুটা কম, তাই মেহেরিনের উচিত লিজ অপশনটাকে পছন্দ করা। তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। আশা করি তোমরা কমেন্ট করে জানাবা আমাদের ক্লাসগুলো কেমন লাগলো, এবং শেয়ার করবা বন্ধুদের সাথে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।